সুপ্রিয় শিক্ষার্থী, অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মির্জাফরের ক্ষমতা লাভ এবং কিভাবে তিনি অপসারিত হন। তৎপর মীর কাসিমের সঙ্গে ইংরেজদের আঁতাত, ইংরেজদের সহযোগিতায় মীর কাসিমের ক্ষমতা হারান, আবার ইংরেজদের সাথে তার সংঘর্ষ অর্থাৎ বক্সারের যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসা যাক মির্জাফর। মির্জাফর নামের সঙ্গে বাংলায় একটি বিশেষণ যেন জরুরি রয়েছে, সেটি হলো বিশ্বাসঘাতকতা। মির্জাফর নাম কি যেন বাংলায় বিশ্বাসঘাতকের নাম হিসেবে রূপান্তরিত হয়েছে। এখনো বাংলার কোনো ঘরে কেউ তার সন্তানের নাম মির্জাফর রাখেন না। মির্জাফর ছিলেন ইরানি বংশোদ্ভূত। তার পিতা ছিলেন সৈয়দ আহমেদ নাজাফি। মির্জাফর ভাগ্য অন্বেষণে ইরান থেকে বাংলায় আসেন। তিনি আলীবর্দী খানের অর্থাৎ নবাব সিরাজদৌলার নানার সাহচর্য লাভ করেন। আলীবর্দী খানের অধীনে তিনি চাকরি করেন। আলীবর্দী খানের সঙ্গে মারাঠাদের যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে তিনি দক্ষতার পরিচয় দেন, যার কারণে আলীবর্দী খান তাকে মনসবদার উপাধি দেন। তিনি তাকে প্রধান সেনাপতি হিসেবেও নিয়োগ করেন। আলীবর্দী খান তার বৈমাত্রেয় বোনের সঙ্গে মির্জাফরের বিবাহ দেন। দেখা যায় যে মারাঠাদের সঙ্গে আলীবর্দী খানের যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে মির্জাফর অংশগ্রহণ করে সাফল্য লাভ করতে থাকেন। ফলে তার মাঝে উচ্চাভিলাষী মনোভাব তৈরি হয় এবং তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েন, যার কারণে আলীবর্দী খান তাকে ভৎসনা করেন। যা হোক, তার উচ্চাকাঙ্ক্ষা ছিল যে আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার ক্ষমতায় তিনি আসবেন। কিন্তু আলীবর্দী খান তাকে তার উত্তরসূরি না করে নিয়োগ দেন নবাব সিরাজদৌল্লাকে। নবাব সিরাজদৌল্লার প্রতি তিনি আস্থা রাখেননি, নবাব সিরাজদৌল্লাকে তিনি মেনে নেননি। এটা স্বাভাবিক। তার কাছে ছিল যে তিনি প্রধান সেনাপতি ছিলেন, তার বোন জামাই ছিলেন, অথচ তাকে ক্ষমতাসীন করা হলো না, একজন যুবককে ক্ষমতাসীন করা হলো। মসনদের প্রতি মোহ থেকেই তিনি অর্থাৎ মির্জাফর ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হন। সেই ষড়যন্ত্রের ফলশ্রুতিতেই পলাশীর প্রান্তরে তিনি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন, যার ফলে পলাশীর যুদ্ধ একটি খণ্ডযুদ্ধে রূপান্তরিত হয়, একটি নাটক ও প্রহসনে রূপান্তরিত হয়। এই যুদ্ধে নবাব সিরাজদৌল্লা পরাজিত হন। নবাব সিরাজদৌল্লা পরাজিত হন। অন্যদিকে মির্জাফরের সঙ্গে ইংরেজদের যে চুক্তি ছিল, সেই চুক্তি অনুযায়ী নবাব সিরাজদৌল্লার পরই 1757 সালে 26 জুন মির্জাফর বাংলা বিহার উড়িষ্যার মসনদে বসেন। ইংরেজদের সাথে চুক্তি অনুযায়ী প্রায় 4 কোটি পাউন্ড তাদেরকে দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। এখন যদি আমরা বিচার করে দেখি 4 কোটি পাউন্ড সেই যুগে 1757 সালে বর্তমানে 1 পাউন্ড ইকুয়াল টু প্রায় 110 টাকার মতো, বিশাল অঙ্কের টাকা। এছাড়া কিছু আরো অন্যান্য সুযোগ সুবিধা তাদেরকে দিয়েছিলেন। বিভিন্ন রবার্ট ক্লাইভ থেকে শুরু করে
অন্যান্য ইংরেজ কর্মচারীদের তিনি উপঢৌকন দেন। তিনি নিজেও লুটতরাজ করতে থাকেন, ফলে তার সময় রাজকোষ শূন্য হয়ে পড়ে। কিন্তু তিনি ইংরেজদের প্রতিশ্রুতি পূর্ণ অর্থ যেটা দিতে চেয়েছিলেন সেটা ফিল আপ করতে পারেনি। এটা করতে না পেরে তিনি 24 পরগনা জেলার জমিদারি তাদেরকে দেন। চট্টগ্রাম, নদিয়া, মেদিনীপুরের রাজস্ব আদায়ের দায়িত্ব দেন কোম্পানির উপর। তথাপিও তার 4 কোটি পাউন্ড যে প্রতিশ্রুতি অর্থ সেটা প্রদান করতে ব্যর্থ হন। এই কারণে ইংরেজরা তার প্রতি সন্তুষ্ট ছিল না, বারবার তাকে অর্থ পরিশোধের জন্য চাপ প্রয়োগ করছিলেন। মির্জাফরও বারবার চাপ প্রয়োগ করাকে স্বাভাবিকভাবে মেনে নিতে চাচ্ছিলেন না। এছাড়া মির্জাফরের রাজনৈতিক সকল কর্মকাণ্ডে ইংরেজরা হস্তক্ষেপ করতে থাকেন। তিনি ইংরেজদের বশংবদ হয়ে পড়েন। এটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, যার কারণে তিনি ইংরেজদের প্রভাব থেকে একটু মুক্ত হওয়ার জন্য ওলন্দাজদের সাহায্য নিতে চেয়েছিলেন। ওলন্দাজদের সঙ্গে তিনি গোপন চুক্তিতে আবদ্ধ হয়ে পড়েন এবং ওলন্দাজরা গঙ্গার মোহনায় তাদের সৈন্য সামন্ত এবং নৌ সমাবেশ ঘটাতে থাকেন। ইংরেজদের সাথে ওলন্দাজদের সংঘর্ষ হয়, ওলন্দাজরা পরাজিত হন। ওলন্দাজদের সাথে ষড়যন্ত্র বা মৈত্রী স্থাপন, অন্যদিকে ইংরেজদের দেনা পরিশোধ করতে ব্যর্থ হওয়ার কারণে ইংরেজরা একজন দক্ষ নবাবকে খুঁজছিলেন, যারা রাজকোষ পূর্ণ করে তাদের চাহিদা মতো অর্থের যোগান দিতে পারবে। এটা খুঁজতে গিয়েই তারা অনুসন্ধান করেন মির্জাফরের জামাতা মীর কাসিমকে। কেননা মীর কাসিম রংপুর এবং পূর্ণিয়ার নায়েব নাজিম ছিলেন, নায়েব দেওয়ান ছিলেন, রাজস্ব আদায় করতেন। সেখানে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এই দক্ষতার কারণেই মীর কাসিমকে ইংরেজরা বাংলার নবাব করতে চান এবং মীর কাসিমের সঙ্গেও ইংরেজদের একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়, যেটা বলা হয় মীর কাসিম ভ্যানসিট্যাট চুক্তি 1760 সালে। এই চুক্তি অনুযায়ী মীর কাসিমকে ক্ষমতাসীন করেন এবং মির্জাফরকে ক্ষমতা থেকে অপসারিত করেন ইংরেজরা। মির্জাফর যেমন বশংবদ ছিলেন ইংরেজদের, কিন্তু মীর কাসিম ছিলেন স্বাধীন চেতা, যার কারণে মীর কাসিমের সঙ্গে ইংরেজদের সংঘর্ষ অবধারিত ছিল। সংঘর্ষে মীর কাসিম পরাজিত হন। আবার অর্থাৎ 1760 থেকে 1763 পর্যন্ত মীর কাসিম বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। মীর কাসিম যখন আবার পরাজিত হয় তখন আবার মির্জাফরকে তারা ক্ষমতাসীন করেন। 1765 সালে মির্জাফর মৃত্যুবরণ করেন। তার পূর্বেই তার পুত্রকে তার উত্তরাধিকারী মনোনীত করেন। জানা যায় এবং ঐতিহাসিকরা বলে থাকেন মির্জাফর অত্যন্ত নিগৃহীত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার কুষ্ঠরোগ হয়, গায়ে ঘা হয়, যার কারণে তার পরিবারের লোকজন তাকে প্রাসাদ থেকে দূরে, লোকালয়হীন জায়গায় রেখে আসেন। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী, আগে আমরা বলেছি মির্জাফরের পর 1760 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে যে গোপন চুক্তি হয়,
মীর কাসিম ভিনসিটের চুক্তি, সেই চুক্তি অনুযায়ী 1760 খ্রিস্টাব্দে মীর কাসিম অর্থাৎ মির্জাফরের জামাই বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হন। মির্জাফরের জামাতা মীর কাসিম মির্জাফরের মতো ইংরেজদের বশঙ্গত হতে রাজি ছিলেন না। তিনি ছিলেন স্বাধীন চেতা নবাব, যার কারণে মীর কাসিমের সঙ্গে ইংরেজদের সংঘর্ষ বেড়ে যায়। একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয় তাদের সঙ্গে, যে যুদ্ধটির নাম বক্সারের যুদ্ধ। আমরা ক্রমান্বয়ে আলোচনা করব বক্সারের যুদ্ধের প্রেক্ষাপট বা পটভূমি, বক্সারের যুদ্ধের ফলাফল নিয়ে। বক্সারের যুদ্ধে প্রেক্ষাপট বা পটভূমি তৈরি হয় যে সকল ঘটনাবলীকে কেন্দ্র করে, তা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমেই আমরা দেখতে পাই যে মীর কাসিম যে কাজটি করেন সেটি হলো রাজস্ব সংস্কার। এই রাজস্ব সংস্কারে লক্ষ্যগুলো ছিল এই যে ইংরেজদের সঙ্গে যে গোপন চুক্তি হয়েছিল, সেই গোপন চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি অর্থ প্রদান এবং ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য নিজস্ব শক্তি সঞ্চয় করা। তিনি রাজস্ব সংস্কার করতে গিয়ে যে কাজগুলো করেন, তিনি প্রথমেই ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন, দুর্নীতিগ্রস্ত কর্মচারী যারা ছিলেন তাদেরকে প্রত্যাহার করেন, ইংরেজ সমর্থন পুষ্ট কিছু লোক ছিল, দেওয়ান ছিল, যারা নবাবকে ঠিকমতো রাজস্ব প্রদান করতেন না। তাদের মধ্যে যেমন রামনারায়ণ, তিনি রামনারায়ণকে গ্রেপ্তার করেন, এমনকি হত্যা করেন। জগৎ শেঠের পরিবার থেকে জোর করে তিনি ঋণ গ্রহণ করেন, এমনকি আলিবর্দী খানের উত্তরাধিকারীদের কাছ থেকেও তিনি অর্থ আদায় করেন। এভাবে এমনকি তিনি ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন, অদক্ষ সেনাপতি যারা ছিলেন তাদেরকে তিনি চাকরি থেকে অব্যাহতি দেন। ফলশ্রুতিতে যেটা হয়, রাজকোষ পূর্ণ হয়। এই রাজকোষ পূর্ণ হলে তিনি ইংরেজদের অর্থ পরিশোধ করেন। ইংরেজরা ধারণা করেছিল যে তাদের রাজস্ব, অর্থাৎ তারা মীর কাসিমের কাছ থেকে রাজস্ব সংগ্রহ করে সেই রাজস্ব দিয়েই তারা এখান থেকে দ্রব্যাদি ক্রয় করে ইংল্যান্ডে পাঠাবেন। কিন্তু মীর কাসিম মির্জাফরের মতো বশঙ্গত ছিলেন না, কাঠের পুতুল ছিলেন না, যার কারণে তিনি এই রাজকোষে উদ্বৃত্ত অর্থ দিয়ে নিজস্ব সামরিক শক্তি সঞ্চয় করতে থাকেন, যেটা ইংরেজদের কাছে গ্রহণীয় ছিল না। ইংরেজরা মীর কাসিমের এই রাজস্ব সংস্কার সংক্রান্ত নীতিকে গ্রহণ করতে পারেননি। এমন দেখা যায় যে তিনি যে সকল শুল্ক আরোপ করেছিলেন, সেই শুল্কগুলো ইংরেজ কর্মচারীদের দিয়ে নারাজ ছিলেন, যার কারণে ইংরেজ কর্মচারীদের সঙ্গে নবাবের কর্মচারীদের সংঘাত হয়েছে। এগুলো
কারণে, এই যে রাজস্ব সংস্কারের কারণে ইংরেজরা মীর কাসিমকে গ্রহণ করতে রাজি ছিলেন না। তারা চেয়েছিলেন রাজস্ব সংস্কার করে উদ্বৃত্ত রাজস্ব তাদেরকেই প্রদান করবেন, অর্থাৎ ইংরেজদেরকেই প্রদান করবেন, যেটা নবাব করেননি। যার ফলে ইংরেজদের সাথে তার দূরত্ব বেড়ে যায়, বৈরিতা বেড়ে যায়, যেটা একসময় সংঘর্ষের রূপ নেয়। দ্বিতীয় যেটা, মীর কাসিমের স্বাধীন চেতা মনোভাব। আগেই উল্লেখ করেছি মীর কাসিমের শ্বশুর মীর জাফর যেমন ইংরেজদের কাঠের পুতুল ছিলেন, ইংরেজদের বশঙ্গত ছিলেন, ইংরেজরা যা বলেছে তাই করেছেন, কিন্তু মীর কাসিম এটা করতে রাজি ছিলেন না। মীর কাসিম ছিলেন স্বাধীন চেতা, এবং কোনো কোনো পণ্ডিত বলে থাকেন বাংলার সর্বশেষ দেশপ্রেমিক নবাব। তার এই স্বাধীন চেতা মনোভাব, দেশপ্রেম ইংরেজদের পছন্দ হয়নি। ইংরেজরা চেয়েছিল মীর জাফরের মতোই একজন নবাব, যে তাদের কাঠের পুতুলের ন্যায় তাদের আদেশ উপদেশ নিয়ে রাজ্য পরিচালনা করবেন, তাদের পরামর্শ নিয়ে রাজ্য পরিচালনা করবেন। কিন্তু মীর কাসিম সেটা করেননি। তার এই স্বাধীন চেতা মনোভাবের কারণে ইংরেজরা তাকে সহজভাবে গ্রহণ করেননি। ইংরেজরা রুষ্ট হয় নবাবের প্রতি, যা বক্সারের যুদ্ধের পথ প্রস্তুত করে। অপর একটি কারণে ইংরেজরা নবাবের অর্থাৎ মীর কাসিমের প্রতি সন্তুষ্ট ছিলেন না, সেটি হলো রাজধানী স্থানান্তর। মীর কাসিম ক্ষমতাসীন হয়ে রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন। এই স্থানান্তরের পিছনে তার বেশ কিছু কারণ ছিল। প্রথমত, যে ইংরেজরা মুর্শিদাবাদে নবাবের প্রশাসনিক কার্যক্রমে সবসময় হস্তক্ষেপ করেন। এই প্রশাসনিক কর্মে যাতে ইংরেজরা হস্তক্ষেপ না করতে পারে, ইংরেজদের প্রভাব বলয় থেকে মীর কাসিম তার প্রশাসনকে মুক্ত রাখার জন্য রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন। এছাড়া মুর্শিদাবাদ ছিল হুগলি ও ভাগীরথী নদীর মোহনায়। হুগলি ও ভাগীরথী নদীর মোহনায় হওয়ার কারণে যেটা হয়েছিল কি, ইংরেজরা নৌ শক্তিতে অত্যন্ত শক্তিশালী ছিল। মুর্শিদাবাদে তারা এই নৌবহর দিয়ে প্রভাব বলয় বিস্তার করতে সক্ষম হতেন। বিহারের মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করার ফলে গঙ্গার মোহনায় উজানে যান তিনি, যেখানে সহজে নৌবাহিনীর দ্বারা তিনি আক্রান্ত হবেন না। মীর কাসিম জানতেন তার সাথে সংঘর্ষ ইংরেজদের অবধারিত, যার কারণে সহজেই যাতে নৌবাহিনী দিয়ে মুর্শিদাবাদ আক্রমণ করতে পারত, কিন্তু মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করলে সেটি সহজে তারা করতে পারবে না। এই কারণেও তিনি রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন। তিনি রাজধানী মুঙ্গেরে স্থানান্তর করে ইংরেজদের অভিসন্ধি সম্পর্কে জানতেন, যার কারণে ইংরেজ কর্মচারী যারা ছিলেন তাদেরকে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন। তিনি
রাজধানী মুঙ্গেরে স্থানান্তর করে তাঁর অনুগত এবং ইংরেজদের ষড়যন্ত্র বা অভিসন্ধি সম্বন্ধে অবগত কর্মকর্তাদের মুঙ্গেরে যাওয়ার নির্দেশ দেন। এমনকি মুর্শিদাবাদে যে ইংরেজ রেসিডেন্ট ছিলেন তাকে, অর্থাৎ কোম্পানির ইংরেজ রেসিডেন্টকে মুঙ্গেরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাকে মুর্শিদাবাদে থাকার নির্দেশ প্রদান করে। এই যে মুর্শিদাবাদে তার রাজধানী স্থানান্তর ইংরেজদেরকে অভিহিত না করে এটি ইংরেজরা সহজভাবে গ্রহণ করেনি। ইংরেজরা এর ফলে মীর কাসিমের প্রতি রুষ্ট হন, রাগান্বিত হন, যেটি পথ প্রস্তুত করেছিল বক্সারের যুদ্ধে। অপর একটি যে বিষয় ছিল, ইংরেজ সমর্থন পুষ্ট এদেশীয় নবাবের কর্মকর্তা বা কর্মচারীদের শাস্তিদান। বাংলা বিহার উড়িষ্যায় অবস্থান করে নবাবের অনুগত হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় কিছু কিছু কর্মকর্তা ইংরেজদের সমর্থন পুষ্ট হয়, ইংরেজদের সঙ্গে অভিসন্ধিতে লিপ্ত হন, ইংরেজদের কথা মতো চলে। মীর কাসিম ক্ষমতাসীন হয়ে এই ইংরেজ সমর্থন পুষ্ট কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত করে। যেমন রামনারায়ণ, তাকে তিনি গ্রেপ্তার করেন, এমনকি হত্যাও করেন। এটি ইংরেজ কর্মচারী জমিদারদের শাস্তি প্রদান, ইংরেজরা এটা ভালোভাবে দেখেনি। নবাবের এই কাজটিকে তারা গ্রহণযোগ্য মনে করেন, নবাবের প্রতি তারা রুষ্ট হন। সামরিক সংস্কার, মীর কাসিমের সামরিক সংস্কার বক্সারের যুদ্ধের পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছিল। মীর কাসিম কেবল রাজধানী মুঙ্গের স্থানান্তর করেন, মুঙ্গেরকে শক্তিশালী করার জন্য তিনি দুর্গ নির্মাণ করেন। এমনকি ইউরোপীয় কায়দায় যুদ্ধ পরিচালনা করার জন্য তিনি ইউরোপীয় সেনাবাহিনীর সহযোগিতায় সামরিক বাহিনীকে প্রশিক্ষিত করতে থাকেন। আর্মেনীয় সেনাবাহিনীর সহযোগিতায় তিনি তার বাহিনীকে ইউরোপীয় যুদ্ধ কৌশল রপ্ত করান। তার সেনাবাহিনীর প্রধান ছিলেন গেগরি। এছাড়া তিনি তার সেনাবাহিনীতে ফরাসিদেরও নিয়োগ দান করেন। আর্মেনীয় সেনাবাহিনীর সহযোগিতায় তার সেনাবাহিনীকে ইউরোপীয় কায়দায় যুদ্ধ কৌশল রপ্ত করানো, প্রশিক্ষণ দেওয়ানো, ফরাসিদের সেনাবাহিনীতে যোগদান করানো, দুর্গ নির্মাণ, সমরাস্ত্র কারখানা নির্মাণ, এগুলো ইংরেজরা নবাবের এই কার্যক্রমকে, অর্থাৎ সামরিক সংস্কারকে ইংরেজরা ভালো দৃষ্টিতে দেখেনি। তারা চেয়েছিল মীর কাসিমও মির্জাফরের মতো বশঙ্গত হয়ে থাকবে। তার এই সংস্কারকে তারা ইংরেজরা গ্রহণ করেনি, যেটি বক্সারের যুদ্ধের পথ প্রশস্ত করেছিল। মীর কাসিমের বাণিজ্য নীতি বক্সারের যুদ্ধের পটভূমি বা কারণ, অন্যতম একটি কারণ। মীর কাসিম ক্ষমতাসীন হয়ে তিনি শুল্ক বা রাজস্ব আদায়ের তৎপর হয়ে ওঠেন। ইতিপূর্বে আমরা জানি যে
কেবলমাত্র কোম্পানিকে দস্তক প্রদান করা হয়েছিল। সে দস্তকের মাধ্যমে বা ছাড়পত্রের মাধ্যমে ইংরেজ কোম্পানি বিনা শুল্কে বাংলা, বিহার, উড়িষ্যায় বাণিজ্য করতে পারবে। কিন্তু দেখা যায় কি, ইংরেজ কোম্পানির কর্মচারীরা এই দস্তকে অপব্যবহার করতে থাকেন। ইংরেজ কর্মচারীরা ব্যক্তিগতভাবে ব্যবসা বাণিজ্য করতে থাকেন, তারা শুল্ক ফাঁকি দিতে থাকেন। এটি নিয়ে নবাব মীর কাসেম তার শুল্ক কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও নির্দেশ প্রদান করেন যে যারা অবৈধভাবে ব্যবসা করছে বা বেআইনিভাবে ব্যবসা করছে তাদের ব্যবসা বন্ধ করার জন্য, এবং যারা ব্যবসা করছে তাদের শুল্ক প্রদান করতে হবে। কেবলমাত্র যেহেতু ইংরেজদের দস্তক প্রদান করা হয়, ইংরেজ কোম্পানিকে দস্তক প্রদান করা হয়েছিল, কেবলমাত্র ইংরেজ কোম্পানি ছাড়া অন্য কেউ বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে না। যেহেতু কোম্পানির প্রায় সকল কর্মচারীরাই বিনা শুল্কে বাণিজ্য করতে থাকে, যার ফলে এদেশীয় বণিকরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠতে পারে না। এদেশীয় বণিকরা নবাবের কাছে, মীর কাসেমের কাছে গিয়ে আবেদন জানায় এই ইংরেজদের বিনা শুল্কে, ইংরেজ কর্মচারীদের বিশেষ করে বিনা শুল্কে বাণিজ্য বন্ধের। আগেই বলেছি বিনা শুল্কে বাণিজ্য বন্ধের নির্দেশ প্রদান করেছিলেন, কিন্তু কর্মচারীরা সেটাকে তোয়াক্কা করেনি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটার দিকে নজরই দেননি, যার কারণে বা সকলের জন্য বাণিজ্য শুল্ক উঠিয়ে দেন, ইউরোপীয় এমনকি এদেশীয় বণিকদের জন্য। ফলে এদেশীয় বণিকরা ভোগ করতে থাকে, অন্যদিকে ইংরেজ কর্মচারীরা কিছুটা হতাশা হয়ে পড়ে, যেটি ইংরেজরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেনে নিতে রাজি ছিল না। নবাবের এই বাণিজ্য নীতি ইংরেজরা গ্রহণ করেননি, ইংরেজরা মানতে রাজি ছিল না, যা তাদের আতে ঘা করে এবং এটি বক্সারের যুদ্ধের পর প্রশস্ত করে। এই যে মীর কাসেমের সিংহাসনের আরোহণ করার পিছনে ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে উদ্দেশ্য ছিল, মির্জাফর যে তাদের প্রত্যাশা পূরণ করতে পারছিল না অর্থ দিয়ে, মীর কাসেম সেটা করতে সক্ষম হবে, যার কারণে তারা মীর কাসেমকে ক্ষমতাসীন করেছিলেন। কিন্তু মীর কাসেম তাদের বশংবদ হতে রাজি ছিলেন না। মীর কাসেমের ছিলেন স্বাধীন চেতা, তিনি তাদেরকে যখন তখন অর্থ দিতেও রাজি ছিলেন না। তিনি চুক্তি অনুযায়ী তাদের সকল অর্থ প্রদান করেছিলেন, তারপরেও তাদের চাপ, তাদের প্রভাব মীর কাসেম মেনে নিতে রাজি ছিলেন না। অন্যদিকে মীর কাসেমের স্বাধীন চেতা মনোভাব, মুঙ্গেরের রাজধানী স্থানান্তর, সেখানে দুর্গ সংস্কার, সামরিক সংস্কার সাধন, বাণিজ্য নীতি গ্রহণ, ইংরেজ সমর্থনপুষ্ট কর্মচারী ও জমিদারদের শাস্তি প্রদান, এগুলো ইংরেজরা মেনে নিতে রাজি ছিল না। তারা চেয়েছিলেন মীর কাসেম হবে মির্জাফরের মতোই একজন কাঠের পুতুল। মীর কাসেমের এই স্বাধীন চেতা মনোভাব এবং কার্যক্রম ইংরেজদের পছন্দ ছিল না, যার কারণে ইংরেজরা নবাবের প্রতি অতিষ্ঠ ছিলেন। অন্যদিকে ইংরেজদের অবাধ ব্যবসা বাণিজ্য নবাবের কাছে পছন্দ ছিল না, তাদের চাপ,
নবাবের কাছে পছন্দ ছিল না। ফলশ্রুতিতে ইংরেজদের সাথে নবাবের সংঘর্ষ ও দ্বন্দ্ব বেড়ে যায়। আগামী ক্লাসে আমরা বক্সারের যুদ্ধের ঘটনা প্রবাহ এবং ফলাফল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ শিক্ষার্থী, ধন্যবাদ সকলকে।